রীতি, নীতি, প্রীতি, আয় খাবার খেয়ে নে। এক্ষুনি আসছি মা। বন্দনার ডাক শুনি তার 3 মেয়ে রীতি, নীতি আর প্রীতি ঘরের দিকে এগোয়। রীতি সবসময় মাঝখানে হাঁটত, আর তার 2 দিকে 2 কাঁধ ধরে নীতি আর প্রীতি হাঁটত। আসলে নীতি আর প্রীতি অন্ধ ছিল। রীতি দেখতে পেত, কিন্তু সে ছিল খোড়া, তাই সে লাঠির ভরসায় হাঁটত, আর নীতি আর প্রীতি হাঁটত তার ভরসায়। কতবার বলেছি বেশি দূরে যাস না তোরা। রীতি দিদি তো আমাদের সাথেই ছিল। আরে কতদিন আর তোরা একসঙ্গে থাকবি? বিয়ে করে সবাইকে তো শ্বশুরবাড়ি যেতে হবে, তখন? তাহলে আমরা বিয়ে করব না, রীতি দিদির কাঁধ ধরে সারা জীবন এভাবেই থাকব। বন্দনার এই 3টেই মেয়ে ছিল, কিন্তু সবাই বিকলাঙ্গ, আর এর জন্য বন্দনার খুবই দুঃখ হতো। বন্দনার স্বামী ছিল একজন ছোট কৃষক। খুব পরিশ্রম করে সে সংসার চালাতো। একদিন, রীতি কোথায় তুই? মা আমি রুটি করছি। আরে সারাদিন তুই একাই কাজ করছিস, বাকি 2 বোনকেও তো শেখা। মা আমি করছি তো, তাছাড়া ওরা কিভাবে করবে? না রে মা, তুই শ্বশুরবাড়ি গেলে ওরাও তো ওদের শ্বশুরবাড়ি যাবে, তাহলে কাজ কিভাবে করবে? অন্ধরাও তো তাদের মতো করে কাজ করে, আর আমরা বড়লোকও না যে কাজের লোক রাখবো। কিন্তু মা ওরা কিভাবে করবে? তুমি নিজেই ভাবো, চোখে দেখতে না পেলে কিভাবে বুঝবে যে কোনটা চিনি আর কোনটা নুন? কিভাবে বুঝবে কোনটা কোন সবজি? মা আমি তো বলছি তুমি আমার বিয়ে দিও না, আমি ইনকাম করে সবার দেখাশোনা করব। রীতির এই কথা শুনে বন্দনা কেঁদে ফেলে, আর নীতি ও প্রীতিও এই কথা শুনতে পেয়ে চুপি চুপি কাঁদতে থাকে। সেদিন রাতে, বাবা মা আমি সিদ্ধান্ত নিয়েছি যে হয় আমরা 3 বোন বিয়েই করব না, আর নইলে এমন বাড়িতে করব যেখানে 3 জন ভাই আছে। বাকি ধনী পরিবার, সুন্দর ছেলে এসব না হলেও হবে। বাবা আমাদের 3 বোনকে আলাদা করো না, আমরা একে অপরকে ছেড়ে থাকতে পারবো না। রীতির এই কথাতে বন্দনা আর শ্যাম রাজি হয়ে যায়। একদিন শ্যাম দৌড়িয়ে বাড়ি এসে বলে, ওগো শুনছো, একটা খুশির খবর আছে। কি খবর গো, বলো। আরে কৃষ্ণপুরে কিশোরবাবু আছে না, ওনার 3টে ছেলেই অবিবাহিত, আর উনি নিজের ছেলেদের বিয়ে দিতে চান। তাই এর থেকে ভালো সুযোগ আর পাওয়াই যাবে না। তাই ওই বাড়িতে বিয়ে হলে 3 বোন একসাথেই থাকবে। কিন্তু উনি কি আমাদের সাথে সম্বন্ধ করবেন? আরে এটাই তো খুশির খবর গো। ওই 3 ভাইও চোখে একটু কম দেখে, মনে হয় এটা ভগবানেরই লীলা, বুঝলে? আচ্ছা, তাহলে তুমি তাড়াতাড়ি কথা বলো। আর পরের দিনই শ্যাম কিশোরীলালের বাড়ি পৌঁছিয়ে তার মেয়েদের বিয়ের কথা বলে। আর কিশোরীলাল বিয়ের জন্য রাজি হয়ে গেলে শ্যাম বিয়ের তোড়জোড় শুরু করে দেয়। 3 বোন খুবই খুশি ছিল। এরপর বিয়ের দিন রাত্রিবেলাতে বিয়ে শুরুর আগে, আরে ঠাকুর মশাই, একটু দাঁড়ান না, এত তাড়া কিসের? তো শ্যামবাবু বলছিলাম যে পণের ব্যাপারটা একটু সেরে নিলে ভালো হয় না? কিন্তু পণের তো কোনো কথাই হয়নি কিশোরবাবু, আর আমি তো আমার সাধ্য মতো দিচ্ছি। আরে আমি কি নিজের জন্য কিছু চাইছি নাকি? আপনি তো 3টে মেয়েকে আমার ঘরে পাঠাচ্ছেন নাকি? এবার ধরুন কাল যদি ওরা কোথাও ঘুরতে যায়, তখন কি অটো বাসের ধাক্কা খেতে খেতে যাবে নাকি? আরে ওদের জন্য একটা গাড়ি চাই তো নাকি? তাই আপনি একটা কাজ করুন, আপনি না ওই একটা এমন গাড়ি দিন যাতে 7 জন লোক একসাথে যেতে পারে। কিন্তু এরকম গাড়ি যে খুব দামি, আমি এত টাকা কোথা থেকে পাবো কিশোরবাবু? আরে আপনাকে এখন কে দিতে বলছে? এখন আমরা আপনাদের মেয়েদেরকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। আপনি না হয় মাসখানেকের মধ্যে গাড়িটা নিয়ে আমাদের বাড়িতে চলে আসবেন, আর গাড়ি না দিতে পারলে নিজের মেয়েদের না হয় তখন ফিরিয়ে নিয়ে আসবেন। আরে তুমি খুব বজ্জাত লোক তো কিশোর, নিজের ছেলেদের বিয়ে করাতে এসেছো না সৌদা করতে এসেছো? এই মোড়ল, এত বেশি বকো না তো। যদি ওই ল্যাংড়া আর অন্ধ মেয়েদের প্রতি এতই দয়া হয় না, নিজের বাড়ির বউ করে নিয়ে যাও না। কে বারণ করেছে? করিয়ে দিতাম যদি আমার 3টে ছেলে হতো, কিন্তু আমার তো একটাই ছেলে, আর শ্যামের যে 3টে মেয়ে। আর তোমাকে গাধায় চড়িয়ে জুতো মারতে মারতে গ্রাম থেকে বের করে দিতাম। আরে আমরা তাহলে চলে যাচ্ছি, তোমরা না বরং এখন টর্চ জেলে এই ল্যাংড়া আর অন্ধ মেয়েদের জন্য একটা শ্বশুরবাড়ি খুঁজে নিও। এই এদেরকে একটা টর্চ দিয়ে দে তো, মেয়েদের জন্য শ্বশুরবাড়ি খুঁজতে যাবে। বাবা বিমল, এদিকে একটু আয় তো। ভাই শ্যাম, তুমি বলো, তুমি তোমার কোন মেয়ের সাথে আমার এই ছেলের বিয়ে দেবে?
প্রধানবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমরা 3 বোন আলাদা থাকতে পারবো না। আমার এই 2 বোনের ভরসা একমাত্র আমি, তাই আমরা 3 বোন একই বাড়িতে যাব, নয়তো। বিয়ে তো হবে রে মা, আর এই লোভী কিশোরের সামনেই হবে। ভাই শ্যাম, আমার তো একটাই ছেলে, কিন্তু তোমার শুনতে খারাপ লাগলেও এখন আর যে কোনো রাস্তাই নেই। এখন আমি যখন তোমাকে কথা দিয়েই দিয়েছি, তখন আমার ছেলে তোমার এই 3 মেয়েকেই বিয়ে করবে। গ্রাম প্রধানের কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কিন্তু তখনই রীতির কাঁধ ধরে রীতি আর প্রীতি প্রধানের পায়ে প্রণাম করে, আর তারপর ওই মণ্ডপেই 3 বোন সারা জীবনের জন্য একসঙ্গে হয়ে যায়। আর অগ্নি সাক্ষী রেখে 3 বোন একটা ছেলেকেই বিয়ে করে নেয়, আর সেই ছেলেটি হয়ে যায় 3 বোনের এক বর। আর কিশোরীলাল তার 3 ছেলেকে নিয়ে অপমানিত হয়ে খালি হাতে সেখান থেকে ফিরে যায়। সকাল 6টার সময় রিয়া তার স্বামীকে ডেকে জাগানোর চেষ্টা করছিল। আরে কি হয়েছে? আজকে তো রবিবার, আজকে তো একটু শান্তিতে ঘুমোতে দাও। আরে ঘুমিয়ে রয়েছো কেন? তাড়াতাড়ি ওঠো, এখন সবাই ঘুমিয়ে রয়েছে, সবাই ওঠার আগে কাজটা সেরে আসি। আরে কি করতে যাব? তোমার যা করার একা গিয়ে করো, আমায় একটু ঘুমোতে দাও। টাইম ওয়েস্ট করো না, তাড়াতাড়ি চলো, নইলে যে সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আরে জোর করছো কেন? যখন আমার আসছে না, আমি গিয়ে কি করব? তোমার যা করার একা গিয়ে করো। আর এর ভরসায় থাকলে তো আমাকে সারাদিন পেট আঁকড়ে ঘরে বসে থাকতে হবে। এরপর রিয়া যখনই পেট আঁকড়ে ঘর থেকে বেরিয়ে বাথরুমের দিকে গেল, তখন দেখল যে ওর 2 বড় যা আর এক ছোট যা আগে থেকেই বাথরুমের দরজা আঁকড়ে দাঁড়িয়ে রয়েছে। আরে আবার লেট হয়ে গেলাম, মনে হচ্ছে আরো আগে উঠলে ভালো হতো। রিয়াকে দেখে ওর ছোট যা বলল, এসো দিদি, তাড়াতাড়ি লাইনে দাঁড়াও, যদি তোমরা সবাই বাইরে থাকো তাহলে ভেতরে কে আছে? আর কে থাকবে, মা ছাড়া। এই বলে মিতা জোরে জোরে দরজায় ধাক্কা দিয়ে বলতে লাগলো, আরে মা, আপনি কি ঘুমিয়ে পড়লেন নাকি? তাড়াতাড়ি বাইরে আসুন, সবাই যে লাইনে দাঁড়িয়ে রয়েছে। মিতা এইসবই বলছিল, ঠিক তখনই ওদের শাশুড়িমা সীমা টয়লেট থেকে বাইরে বেরিয়ে এলো, আর এই দেখে সঙ্গে সঙ্গেই রিয়া লাইন ঠেলে পেট আঁকড়ে বাথরুমে ঢুকে পড়ল, আর ঢুকেই চট করে দরজাটা বন্ধ করে দিল। ওর এই কাণ্ড দেখে বাকিরা অবাক হয়ে গেল। তখনই বড় বউ রাখি জোরে জোরে দরজা ধাক্কা দিয়ে বলল, আরে ওই রিয়া, তাড়াতাড়ি বেরো বলছি, আমার তো নাম্বার ছিল, তুই মাঝখান থেকে ঢুকলি কেন? বেরাও, তাড়াতাড়ি বেরাও। আরে কেন এত জোরে জোরে দরজা ধাক্কাচ্ছিস? দরজাটা কি ভেঙে ফেলবি নাকি? আর ও যখন ভেতরে ঢুকেছে তখন তো ভালো করে পেট পরিষ্কার করেই বেরোবে। আর আমি যখন ভেতরে ছিলাম তখন কেন অত জোরে জোরে দরজা পেটাচ্ছিলিস রে? আর জানিস না আমার পায়খানা কষা? যদি তোমার কষা পায়খানা থাকে তাহলে সকালবেলা তাড়াতাড়ি উঠে সেরে নেবে। তোমার কষা পায়খানার চক্করে তো আমাদের পায়খানা বেরিয়ে যাচ্ছে। এইসব কথা বাদ দাও না মা, এইটা বলো যে আর কতদিন আমরা এইভাবে টয়লেট করব? সারা জীবন এইভাবেই যেতে হবে। মানে? তোমাদের ভাগ্যে তো তাও একটা টয়লেট জুটেছে, আর আমরা তো গ্রামে খোলা জায়গায় শৌচকর্ম করতাম। আর খোলা জায়গায় শৌচকর্মের কি মজা রে, আহা। এই বলেই সীমা চুপ করে গেল। কিন্তু মা, আপনার যখন এতগুলো ছেলের বউ, তাহলে তো আপনার আর একটা টয়লেট বানানো উচিত। এ আবার এসেছে 2টো টয়লেটের কথা বোঝাতে। এটা কি তোর বাপের ঘর নাকি রে? যত সব। কিন্তু মা, আমাদের বাড়িতে যে টয়লেটের লাইন হয় না, সেটা কোনো বাড়িতে হয় না, বস্তির সুলভ শৌচালয় হয়। শুধু তফাৎ এটাই যে লাইনে বালতি আর মগ নিয়ে দাঁড়াতে হয় না। মিতা এইসবই বলছিল, ঠিক তখনই বড় বউ রাখি জোরে একটি দুর্গন্ধযুক্ত পাত দিল। এই দেখে ওখানে থাকা সবাই নিজেদের নাকে হাত দিল, আর সীমা বলল, রাতের বেলা কি গরু পচা খেয়েছে রে, কি গন্ধ বেরোচ্ছে রে, মরে যাই, নাকটা আমার গঙ্গা জল দিয়ে ধুতেই হবে। মা, যেই বাড়িতে 4 বউয়ের জন্য একটাই টয়লেট, সেখানে তো এইসব হবেই। এই বলে রাখি আবার দরজায় ধাক্কা দিয়ে বলল, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয় মা, নইলে এখানেই যে সব শেষ হয়ে যাবে। এই বলে রাখি আবার জোরে জোরে দরজায় ধাক্কা দিতে লাগলো। সীমার পরিবার যৌথ ছিল, যেখানে তার 4 ছেলে আর 4 বৌমা ছিল, আর ওদের সবার জন্য কেবলমাত্র একটিই টয়লেট ছিল, আর সবাই ওটাই ব্যবহার করত। এমনিতে তো তাদের বাড়িতে 2টো টয়লেটই ছিল, কিন্তু অপর টয়লেটটির কমোডটি ভাঙা ছিল আর ফ্লাশটাও খারাপ ছিল, তাই কেউ সেটি ব্যবহার করত না। আর এই কারণে বেচারি বৌমাদের অর্ধেক দিনই টয়লেটে লাইন দিয়ে কেটে যেত। আর তার উপরে যদি কোনো অতিথি আসে তাহলে তো হয়েই গেল। এমনই একদিন ওদের দরজায় কেউ বেল বাজালো, আর রিয়া দরজা খুলল। রেশমি ম্যাডামের একটা পার্সেল আছে। দাঁড়াও, আমি এক্ষুনি ওকে ডাকছি। রেশমি, ওই রেশমি, দেখ তোর পার্সেল এসেছে।
আসছে দিদি। এই নিন। পার্সেলটা দিয়েই কুরিয়ারের ছেলেটি চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎই সে দাঁড়িয়ে বলল, কিছু মনে না করলে আমি কি আপনাদের টয়লেটটা ইউজ করতে পারি? কিন্তু কেন? কেন মানে, এ তো প্রকৃতির ডাক, যখন খুশি আসতে পারে। আর এখন আমার যাওয়াটা খুব দরকারি। দিদি, এখন টয়লেটে কেউ থাকবে না তো? আমি কি জানি বলতো, যদি ওর জোরে পেয়ে থাকে তাহলে ওকে ভেতরে নিয়ে যা। এরপর রেশমি ওই ছেলেটিকে টয়লেটের দিকে নিয়ে গেল, কিন্তু ছেলেটি দরজাটি খোলার চেষ্টা করলে দেখল যে তা ভেতর থেকে বন্ধ আছে। আর কেউ বলছে, এখন আবার কে এলো? এইবার তো একটু শান্তিতে বসতে দে। সকালবেলা তো যেতেই দেয় না, এখন দিনের বেলায় বিরক্ত করছে। এখন প্রোগ্রাম না শেষ হলে বাইরে আসবো না। আরে দিদি আসতে বলো, কেউ যদি ভুল করেও শুনে নেয় তখন কি হবে? শুনলে অন্যদের শুনতে দে, কমপক্ষে কয়েকজন তো জানুক যে কি শয়তান শাশুড়ি আমাদের, যে 4 বউয়ের জন্য শুধু একটাই টয়লেট বানিয়েছে। এরপর রেশমি ওই ছেলেটিকে বলল, ক্ষমা করবেন, আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। নো প্রবলেম, আমার ওনার মতো অতটাও ইমার্জেন্সি নেই। এই বলে ওই ছেলেটি ক্রস লেগ করে দাঁড়িয়ে পড়ল। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন মিতা বাইরে বেরিয়ে এলো না, তখন ছেলেটি সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে লাগলো। আর এই দেখে পেছন থেকে রেশমি বলল, আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনার কাজটা সেরেই যান। না না, কাজ নেই আমার এই বাড়িতে টয়লেট করে। এইভাবে দাঁড়িয়ে থাকলে যে আমি এখানেই করে ফেলবো। এর থেকে তো ভালো হবে আমি বাস স্ট্যান্ডে সুলভ শৌচালয়ে চলে যাব। এই বলে ওই ছেলেটি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল। আর রেশমি মাথায় হাত দিয়ে বসে পড়ল। কিছু মাস এইভাবেই কেটে গেল, কিন্তু ওদের টয়লেটের সমস্যাটা মিটল না। একদিন যখন সীমা বাড়িতে ছিল না, সেই সময় 4 বৌমা মিলে এই সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা করতে লাগল। হে ভগবান, কি দিন পড়ল! এখন শাশুড়িমার নিন্দা ছেড়ে টয়লেটের চর্চা করতে হচ্ছে। সব কিছুর জন্য শাশুড়িমা দায়ী। এসব ছেড়ে এখন এটা বলো যে শাশুড়িমাকে কি করে দ্বিতীয় টয়লেটটা সারানোর কথা বলবো। এইভাবে তো মানার পাত্রী উনি নন। এমন একটা উপায় ভাবতে হবে যেখানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এখন আমার মাথায় একটা আইডিয়া এসেছে। যদি আমাদের মধ্যেই কাউকে পেট খারাপ করানো যায়, যাতে সারাদিনই ওর টয়লেটেই দিন কাটে, তারপর যখন শাশুড়িমাই টয়লেট ইউজ করতে পারবেন না, তখন উনি বুঝবেন দ্বিতীয় টয়লেটের গুরুত্ব। ওসব তো ঠিক আছে, কিন্তু কার পেট খারাপ হবে? তোরই হোক না, আমি না হয় ওষুধ এনে দিচ্ছি। বাবা, এটা কি ধরনের কথা হলো? হ্যাঁ, খেয়ে দেওয়ার কাজ নেই, যত্ত সব। টয়লেটে জায়গা না পেলে যে আমার ওখানেই হয়ে যাবে। বরং এমনটা করো, যেহেতু তোমার আইডিয়া, তাই তোমারই পেট খারাপ হোক। না বাবা না। উফ, আমাদের কেন পেট খারাপ হবে? যার জন্য এই সব সমস্যা হচ্ছে তার পেট খারাপ হওয়া দরকার। আর এখন তো উনি শাশুড়িমা হওয়ার সুবাদে সবার আগে টয়লেটে চলে যান। এটাই ভালো আইডিয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আর ওই সন্ধেবেলায় ওদের প্ল্যান অনুযায়ী ওরা ওদের শাশুড়িমার খাবারে পেট খারাপ হওয়ার ওষুধ মিশিয়ে দিল। আর কিছুক্ষণের মধ্যেই সীমার পেট খারাপ হওয়া শুরু হয়ে গেল। আর সে দৌড়ে বাথরুমের দিকে যেতে লাগলো। আর ঠিক তখনই রেশমি তাড়াতাড়ি বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। এই দেখে সীমা দরজায় ধাক্কা দিয়ে বলল, ও পড়ার মুখী, তুই সারাদিনে আর সময় পেলি না? যেই না আমি ঢুকতে যাবো অমনি সঙ্গে সঙ্গে ঢুকে পড়েছি। কিছুক্ষণ পর রেশমি বাইরে বেরিয়ে এলো। তখনই সীমা দৌড়ে বাথরুমে গেল আর ঘাম মুছতে মুছতে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এলো। আর তারপর নিজের ঘরে আসতেই আবার তার পেট গুড়গুড় করতে লাগলো। আর সে আবার টয়লেটের দিকে যেতে লাগলো। তখনই মিতা টয়লেটে যেতে লাগলে সীমা তাকে আটকে বলল, আয় তাড়াতাড়ি বেরিয়ে আয়, আমি যে আর চেপে রাখতে পারছি না, পড়ে গেলে তোকেই পরিষ্কার করতে হবে। আমারও খুব জোরে পেয়ে গেছে মা, তুমি একটু দাঁড়াও, আমি এই যাচ্ছি আর এই আসছি। এই বলে সে টয়লেটে চলে গেল। আরে তাড়াতাড়ি আয় রে মা, তাড়াতাড়ি আয়। কিছুক্ষণের মধ্যে রাখিও সেখানে এসে সীমাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে মা, আপনার পেট খারাপ নাকি? রে, তাই তো মনে হচ্ছে রে। পেটের মধ্যে তখন থেকে গুড়গুড় গুড়গুড় করে কামড়াচ্ছে রে। কিন্তু এই পোড়ার মুখী যে কখন থেকে টয়লেট আটকে বসে রয়েছে রে। এখন বুঝতে পারলেন তো মা, যে দ্বিতীয় টয়লেট থাকলে আপনার এমন সমস্যা হতো না। তাই তো বলি যে বড় ফ্যামিলিতে 2টো টয়লেট থাকা দরকার। বাড়িতে ঘর কম থাকুক, কিন্তু 2-3টে টয়লেট থাকা চাই। হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক কথা বলেছ। কাল যদি আমার মতো কারো পেট খারাপ হয়, তবে তো তারও এমন দশা হবে। এবার আমি সব বুঝেছি, কালই আমি দ্বিতীয় টয়লেটটা সারাই করাবো। এই বলে সীমা সেখান থেকে চলে গেল। তখনই 4 বৌমা খুশিতে হাততালি দিয়ে বলল, আমাদের মিশন কমপ্লিট হল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস,
এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।